সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, যাত্রীদের চরম ভোগান্তি। 11:30 ছাড়ার কথা, কিন্তু এখনো কোনো প্ল্যাটফর্ম নাম্বারও দেওয়া হয়নি। পেশেন্ট নিয়ে আসছি অনেক দূর থেকে, যদি ট্রেন একান্তই না আসে চরম বিপদের মুখোমুখি হবো আমরা। রানিং স্টাফদের সব দাবি পূরণ সম্ভব নয় বলছে সরকার। গণতান্ত্রিক নির্বাচনের সব সহায়তার আশ্বাস ইউরোপীয় ইউনিয়নের। সুষ্ঠু ভোট দেখতে চায় ব্রাজিল, জানালেন আমির খসরু। টঙ্গীর তুরাগ তীরে প্রস্তুত বয়ান মঞ্চ। শুক্র থেকে রবিবার প্রথম পর্বের বিশ্ব ইজতেমা, দ্বিতীয় ধাপ শুরু আগামী সোমবার। জুলাই বিপ্লবের আবহ নিয়ে বইমেলার অপেক্ষা। স্টল প্যাভিলিয়ন নির্মাণে ব্যস্ত সবাই, প্রাঙ্গণ সেজে উঠছে বর্ণিল কারুকাজে। ধ্বংসস্তূপে ফিরে অনিশ্চিত ভবিষ্যতের সংখ্যায় লাখো গাজাবাসী। আলাপে বসছেন ট্রাম্প, নেতানিয়াহু। বিশাল মহড়া ইরানের। এবং অনূর্ধ্ব-19 বিশ্বকাপে উইন্ডিজকে 10 উইকেটে হারালো বাংলাদেশ। নিয়ম রক্ষার ম্যাচে বড় জয়ে আসর শেষ টাইগ্রেসদের। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে অচল সারা দেশের ট্রেন চলাচল। দেখা দিয়েছে যাত্রীদের চরম ভোগান্তি। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিকের দাবি পূরণ না হওয়ায় এই কর্মসূচি চলছে। আর এদিকে সরকার বলছে যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে, তবে সব দাবি মানা সম্ভব নয়। চিন্তার কোনো কারণ নাই। কমলাপুর রেল স্টেশনের পশ্চিম পাশে আমাদের বিআরটিসি গাড়ি দাঁড়ানো আছে। রাজধানীর কমলাপুর ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তি লাঘবে ট্রেনের টিকিট দিয়ে বাসে করে যাত্রী পাঠানোর চেষ্টা রেলওয়ে কর্তৃপক্ষের। তবে সঠিক যাত্রী সেবা না মেলায় অসন্তোষও কম না। আমি জামালপুর যাব, ট্রেন বন্ধ আমি জানি না। ঢাকা কমলাপুর রেল স্টেশনে নেমে বলতেছে ট্রেন বন্ধ, কর্মবিরতি। এখানে আসে শুনতেছি যে নাকি রানিং স্টাফদের কর্মবিরতি। এটা একটা ঘোষণা দিতে পারতো যে ট্রেন বন্ধ। এটা ছাড়বে, কিন্তু এখনো কোনো ডিসাইড করতেছে না যে যাবে কিনা। আমাদের কুষ্টিয়ার যাত্রী নাই, অল্প কয়েকজন যাত্রী হয়েছে, বাসের ড্রাইভার বাস নিয়ে যাবে না। অবস্থা যখন এমন, তখন শ্রমিকদের দাবি দেওয়ার বিষয়ে সরকার আলোচনার জন্য প্রস্তুত বলে সাংবাদিকদের জানান রেল উপদেষ্টা। আমাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে। দরকার হলে আমরা অর্থ বিভাগের সঙ্গে আবার ইয়ে করব। দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া। এরপর সচিবালয়ে এ বিষয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান রেল কর্মকর্তা কর্মচারীদের দাবি দেওয়ার বিষয়ে এখন আর কিছুই করার নেই। আমি তো আলাদা করে আমি রেলওয়ের ওদের জন্য বলবো যে তোমাদের জন্য আমি দেখলাম, কিন্তু ওরা যেটা বলেছে ওভারটাইমের ব্যাপার ছিল, ওদের যে ইস্যুটা সেটা আমরা সলভ করেছি। এমন জটিল অবস্থা মিটিয়ে দ্রুত যাত্রী সেবা নিশ্চিত করার দাবি সাধারণ মানুষের। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। সারা দেশে ট্রেন যাত্রীরা পড়েছেন অন্তহীন ভোগান্তিতে। রাজশাহী রেল স্টেশনে রেলের স্টাফকে মারধর ও ভাঙচুরের ঘটনায় নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। সোমবার দিবাগত রাত 12টার পর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সময় অনুযায়ী ট্রেনগুলোতে ওঠেননি চালক, গার্ড ও টিকিট চেকার পদধারী রানিং স্টাফরা। ফলে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। 3/11/2021 সালে সরকারের ব্যয় সংকোচন নীতির নামে আমাদের সে 165 বছরের অধিকারকে ছিনিয়ে নিয়ে গেছে। রেলের যে আইন অনুযায়ী আমরা রেলের শুরু থেকে যে অধিকারগুলো পেয়ে আসছিলাম, এই অধিকারগুলো আমাদের অব্যাহত থাকবে। একই চিত্র রাজশাহী স্টেশনের। ছেড়ে যায়নি কোনো ট্রেন। বগুড়া, লালমনিরহাট ও সিলেট রেল স্টেশনেও আটকা পড়েছেন যাত্রীরা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। বাধ্য হয়ে অনেকে সড়ক পথে গন্তব্যে ছুটছেন। সান্তাহারে যাওয়ার জন্য টিকিট কাটছি, আসে দেখি যে ট্রেন বন্ধ। 6:20 ট্রেন ছাড়ার কথা, বাট এখন পর্যন্ত নাকি ট্রেন অফ, কিন্তু আমাদেরকে তো আগে জানানো হয়নি। হঠাৎ করে ট্রেন রাত 11টার সময় আমরা টিকিট কাটেছি। টিকিট কাটার পরে সকালে 6টার সময় ট্রেন যাওয়ার কথা,
এখন ট্রেন হইলে বন্ধ। মানে এতগুলা মানুষ তারা যে অন্য ট্রান্সপোর্ট ইউজ করে তাদের ডেস্টিনেশনে যাবে এটা তাদের পক্ষে সম্ভব না। স্টেশন কর্তৃপক্ষ বলছে নিরাপত্তা বাড়ানো হয়েছে, আন্দোলন প্রত্যাহারে আলোচনা চলছে। বাহিনী, জিআরপি, আমাদের পার্শ্ববর্তী থানার পুলিশ এবং সেনাবাহিনী আসার পর আমাদের এখন পরিস্থিতি আমাদের শান্ত। প্রশাসন চেষ্টা করছে যে খুব দ্রুততার মাধ্যমে তাদের সাথে একটা সমাধানে এসে ট্রেন চালানোর বিষয় ইনশাআল্লাহ। রানিং স্টাফদের নানা সুবিধা 2021 সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর থেকেই ধারাবাহিক আন্দোলন করছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে ঢাকা, রাজশাহী এবং বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, সেখানে রয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন কমলাপুর রেলওয়ে স্টেশনে এখনকার কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন এবং সাধারণ যাত্রী আর সেই সাথে রেল কর্তৃপক্ষ কি বলছে? নাফিসা, সাধারণ যাত্রী যারা ট্রেনের টিকিট সংগ্রহ করেছেন অনলাইনে বা সশরীরে যারা টিকিট সংগ্রহ করেছেন, এরা হচ্ছে এখন রেল কর্তৃপক্ষের পরামর্শ এবং রেল কর্তৃপক্ষের সহায়তায় তারা এখন বিআরটিসি বাসে করে যার যার গন্তব্যে যাচ্ছেন। আবার কেউ কেউ দেখেছি যে তাদের টাকা ফেরত নিতেও দেখেছি। তবে এখানে যেই পরিবেশ আপনাদের একটু বলতে চাই সেটা হচ্ছে বিআরটিসি বাস কিন্তু এখন পর্যন্ত প্রায় 12টা থেকে বিআরটিসি বাসগুলো চালু হয়েছে। তো এখন পর্যন্ত আমরা দেখেছি বেশ কয়েকটি বাসই কিন্তু গন্তব্যে ছেড়ে গিয়েছে। যারা ট্রেনের টিকিট কেটেছেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, আর এই প্রতিটি বাসেই কিন্তু এখন ট্রেনের যাত্রীরা রয়েছেন। আর এখান থেকে যারা ছিলেন তারা বলছেন যে বাসগুলো যখন পরিপূর্ণ হয়, যাত্রীতে পরিপূর্ণ হয়, যেমন যে বাসটি এখন দেখছেন সেটি হচ্ছে ময়মনসিংহে যাবে, ময়মনসিংহ নেত্রকোনা রুটে বাসটি যাবে। আর এই রুটে হচ্ছে যখন এই রুটের টিকিটধারী যারা আছেন তারা এই বাসটিতে আসার পর কিন্তু এই বাসটি ছেড়ে দিবে। তো এই যে বসে থাকা, তো যাত্রীরা বলছেন যে এক একজন যাত্রী প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত কিন্তু যাত্রীরা এই বাসের মধ্যে বসে আছেন। আবার কেউ কেউ বাধ্য হয়ে আবার অন্য যানবাহনও করেও যাওয়ার চেষ্টা করছেন, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে যাত্রীদের মধ্যেও একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। তারা বলছেন যে কোনো ধরনের নোটিশ, কোনো ধরনের সতর্কতা, কোনো ধরনের আগাম বিজ্ঞপ্তি ছাড়াই হুট করে বাস ট্রেন চলাচল বন্ধ করে দেয়া, এটি হচ্ছে এই রেল চলাচলে বা রেল যে জনসেবা, এই সেবাকে প্রশ্নবিদ্ধ করছে, তারা এমনটাই কিন্তু দাবি করছেন। তারা বলছেন, আর আপনাদের এর আগে একটু বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু আমরা জানানোর চেষ্টা করছি যে কমলাপুরের যে সার্বিক চিত্র, আর এখন হচ্ছে বিআরটিসি যে বাসের যাত্রী সেবা সেগুলো দেওয়ার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। আরও একটু তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে কমলাপুরে প্রধান রেলওয়ের যে উপদেষ্টা রয়েছে সেই উপদেষ্টার নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হচ্ছে। আর সভাটি শেষ হলে আমরা আপনাদের পরবর্তী সংবাদে হয়তো জানাতে পারবো যে সেখান থেকে কি সিদ্ধান্ত এসেছে। এই ছিল কমলাপুর থেকে আমার কাছে সবশেষ। রাজশাহীতে আছেন আমাদের আরেক সহকর্মী মোর্তজা, আপনি জানাবেন যে সেখানকার রেল যাত্রীদের কি ধরনের ভোগান্তি হচ্ছে? আরিফ, সকালে রাজশাহী রেল স্টেশনে উত্তেজনাকর পরিস্থিতির পর কিন্তু এখন পরিবেশ অনেকটা শান্ত রয়েছে। সকালে ভাঙচুরের ঘটনার পর কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপর থেকে কিন্তু রেল স্টেশনে অনেকটাই শান্ত পরিবেশ বিরাজ করছে। আর এই মুহূর্তে যে সকল যাত্রীরা টিকিট কেটেছিলেন তাদেরকে টিকিট জমা নিয়ে টাকা ফেরত দেওয়া হচ্ছে, এবং এর পাশাপাশি যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনে কিন্তু নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে টাকা ফেরত নিতে পারছেন। তবে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই এইভাবে ট্রেন বাতিল করার ফলে
কিন্তু তারা ক্ষুব্ধ এবং তারা চরম ভোগান্তিতে পড়েছেন বলে কিন্তু তারা আমাদের জানিয়েছেন। তারা বলছেন যে পূর্ব ঘোষণা অনুযায়ী যদি ট্রেন বন্ধ করা হতো তাহলে তাদের এই ভোগান্তি পোহাতে হতো না। আর এর পাশাপাশি আমরা রাজশাহী রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন ট্রেন চালুর বিষয়ে। যদি ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত হয় তাহলে তারা সাথে সাথেই যে সকল যাত্রীরা টিকিট কেটেছেন তাদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন, কারণ ট্রেনে তাদের সকল ধরনের প্রস্তুতি কিন্তু রয়েছে, কারণ ট্রেন স্টেশনে একদম প্রস্তুত করে রাখা হয়েছে। এর পাশাপাশি আমরা আন্দোলনকারীদের সাথেও কথা বলেছি। তারা বলেছেন যে ঢাকায় সিদ্ধান্তের পরে কিন্তু তারা আসলে জানাতে পারবেন যে তারা যেতে পারবেন কিনা। আর নিরাপত্তা বাহিনীর যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে রাজশাহী রেলওয়ে থানা, সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে এখানে নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং বাড়তি নজর রাখা হচ্ছে যেন আর কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে তারা তৎপর রয়েছেন। এবং এর পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন। তারাও বেশ কিছু সদস্যও কিন্তু এখানে টহল দিচ্ছেন সার্বক্ষণিকভাবে এবং সকল ধরনের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেই বিষয়ে কিন্তু সবাই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন রাজশাহী রেল স্টেশনে। এই ছিল রাজশাহী রেল স্টেশন থেকে সর্বশেষ। বগুড়া থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। আমরা হচ্ছে বাবুর কাছে। মর্তুজা, বগুড়াতেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সারা দেশের মতো আমরা সকাল থেকেই দেখেছি এখানে যাত্রীরা ছিল, তবে এই মুহূর্তে যাত্রী শূন্য বলা চলে বগুড়া রেল স্টেশন। এখানে যারা এসেছিল কাছের, বিশেষ করে সান্তান নওগাঁর যে যাত্রী, তাদেরকে বিআরটিসি বাস যোগে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়েছে। এখানকার স্টেশন ম্যানেজার শাহিদুর রহমান সাজু আমাদেরকে সেটি জানিয়েছেন। এছাড়াও যারা যেসব যাত্রী এখানে আসতেছেন তাদেরকেও কিন্তু একই কথা জানানো হচ্ছে যে যেহেতু ট্রেন চলাচল বন্ধ, তারা যদি টিকিটের টাকা ফেরত নিতে চান তাদেরকে সেটা ফেরত দেওয়া হচ্ছে। তবে আগে থেকে জানানো হলে হয়তোবা যাত্রীরা ভোগান্তিতে পড়তো না। বিশেষ করে যারা দূরপাল্লার যাত্রী, বগুড়া থেকে উত্তরের 16 জেলায় ট্রেন চলাচল করে সান্তার রেলওয়ে জংশন হয়ে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা সহ বিভিন্ন জেলাতেই যাতায়াত করে। তো বিভিন্ন স্থানে যারা চাকুরিরত রয়েছে সেই কর্মজীবী মানুষরা কিন্তু আজকে কর্মস্থলে যেতে ভোগান্তিতে পড়েছেন। আর একটা বিষয়, নিম্ন আয়ের যে মানুষগুলো তারা কিন্তু ট্রেনেই যাতায়াত করে, তো তারা বাড়তি ভাড়া দিয়েই গন্তব্যস্থলে যেতে হচ্ছে। সকাল থেকেই দেখেছি বগুড়ার এই রেল স্টেশনে যাত্রীরা এসেছে এবং তারা হতাশা হয়ে ফিরে গেছেন। তারা জানিয়েছেন যে দ্রুত যেন এই সমস্যার সমাধান করে যাত্রীদের সুবিধা দেওয়া হয় এবং যাত্রীদেরকে যেন সঠিক সময়ে গন্তব্যস্থলে যেতে পারে সেই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য। সকাল থেকে আমরা দেখেছি বগুড়া এই রেল স্টেশনে কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিত ছিল চোখে পড়ার মতন। যেহেতু রানিং স্টাফ, সেহেতু বগুড়ায় সেই স্টাফদের কোনো অবস্থান নেই। সেই অবস্থান না থাকলেও কিন্তু সারা দেশের মতোই এখানেও ধর্মঘট পালিত হচ্ছে। বগুড়ার এই রেল পথ দিয়ে প্রতিদিন 16টি রেলগাড়ি চলাচল করে এবং যেখানে হাজার হাজার মানুষ চলাচল করে। সব মিলিয়ে রানিং স্টাফদের ডাকা কর্মবিরতি পালিত হচ্ছে বগুড়ায় এবং এখন পর্যন্ত কোনো ট্রেন চলাচল করেনি। মধ্যরাতে যে ট্রেন গন্তব্যস্থল থেকে বিভিন্ন জায়গায় যাতায়াত শুরু করেছিল সেই ট্রেনের পরে সকাল থেকে আর কোনো ট্রেন বগুড়ার রেলপথে দেখা যায়নি। বগুড়ায় এখন পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রয়েছে এবং যাত্রীদের ভোগান্তিও কিন্তু বেশ হয়েছে। যাত্রীরা দাবি করেছেন দ্রুত এই সমস্যার সমাধান করে যাত্রীদের যাতায়াত সুবিধা। ধন্যবাদ সহকর্মী আব্দুল সালাম বাবু, মতিউর মুর্তজা এবং আরিফুল ইসলাম। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শ্রমিক নেতা মুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘট চলছে। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেন শ্রমিকরা। 16 জেলায় সব ধরনের জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে, আর এর জন্য দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। কুষ্টিয়ার 33 পেট্রোল পাম্পেও দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত এই কর্মবিরতি পালন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তেল সেক্টরের সাথে একটা অরাজকতা তৈরি করার জন্য, যাতে দেশের ক্ষতি হয় এরকম একটা ঘটনা ঘটানোর জন্য এই যৌথ বাহিনী আসছে। তাকে যদি যাবেন যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ আমাদের কেউ গাড়ি চালাবে না।
দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, তৃতীয় দিনের মতো ধর্মঘট চলছে। এই ধর্মঘটের কারণে আজকে আপনি কেমন জনজীবনের প্রভাব দেখছেন জানাবেন। নাফিসা, খুলনা থেকে যে তেল সরবরাহ করা হয় সেটি কিন্তু আসলে খুলনা বিভাগ নয়, শুধু এই অঞ্চলের 16টি জেলায় কিন্তু এই তেলগুলো সরবরাহ করা হয়ে থাকে। কুষ্টিয়াতে 33টি পেট্রোল পাম্প রয়েছে। আমি পেট্রোল পাম্প মালিক সমিতির সাথে কথা বলেছি। তারা আমাকে যেটি জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু অনেক পাম্পের যে মজুদ, সেই মজুদ কিন্তু শেষের দিকে। তারা যেটি বলছেন যে আজকের দিনের মধ্যেই হয়তো তাদের মজুদ থাকা যে জ্বালানি তেল রয়েছে সেটি কিন্তু শেষ হয়ে যাবে। তারা বলছেন যে নতুন করে যদি আসলে তেলের গাড়ি যদি কুষ্টিয়াতে না পৌঁছায়, অর্থাৎ ডিপো থেকে তেল সরবরাহ যদি না করা হয়, তাহলে কিন্তু আসলে কালকে সকাল থেকে কিন্তু তারা কোনো ধরনের জ্বালানি তেল কিন্তু আসলে বিক্রি করতে পারবেন না, অর্থাৎ তাদের মজুদের যে অংশটি রয়েছে সেটিও কিন্তু শেষের দিকে। তারা যেটি বলছেন যে আসলে এতে ভোগান্তিতে পড়বেন বিভিন্ন পরিবহনের সাথে সংশ্লিষ্টরা। পাশাপাশি যেহেতু বোরো মৌসুম চলছে, বোরো মৌসুমে যেসব কৃষক ধানের আবাদ করেছেন, সেই ধানের আবাদে পানি সরবরাহে কিন্তু আসলে সমস্যা তৈরি হবে, সংকট তৈরি হবে। পেট্রোল পাম্প মালিক সমিতির পক্ষ থেকে কিন্তু খুলনা ডিপোতে বারবার কিন্তু তারা যোগাযোগ করছেন। তারা বলছেন যে খুব দ্রুত সময়ে আমরা আশা করছি যে এই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আলোচনার মাধ্যমে এটি সমাধানের কথা বলছেন পেট্রোল পাম্প মালিক সমিতি। নাফিসা, এই ছিল আমার কাছে সর্বশেষ। লালন, ধন্যবাদ আপনাকে। আজকের মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। আর এ লক্ষ্যে দেয়া আলটিমেটামের বেঁধে দেওয়ার সময় শেষে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল সচিবালয়ে পৌঁছেছে। আন্দোলন বাস্তবায়ন কমিটি বলছে পুলিশি হামলার জবাবও দিতে হবে সরকারকে। এর আগে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নিবন্ধন স্থগিতাদেশ 2008 প্রত্যাহার করা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আলাদা নীতিমালা তৈরি সহ 6 দফা দাবি জানান তারা। গতকাল স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করলে পরে শাহবাগ থানার সামনে পৌঁছলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, লাঠিচার্জও করা হয়। আমাদের শুধু ডাল ভাতের ব্যবস্থা করার জন্য আমরা এই প্রধান উপদেষ্টার কাছে দাবি নিয়ে এসেছি, শুধু এই বেতনের আশায়। এবং আমাদের জাতীয়করণ যতক্ষণ ঘোষণা হবে না ততক্ষণ আমরা আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আমাদের ৬,০০০ থেকে ৬,৫০০ প্রতিষ্ঠান আছে। এখন এই সকল প্রতিষ্ঠানকে প্রাইমারি মতো জাতীয়করণ করা হোক, এটা আমাদের দাবি। আমরা এর আগে বৈষম্য ছিলাম, এখন বাংলাদেশে যেহেতু বৈষম্য নাই, আমরা বৈষম্য থেকে বেরিয়ে আসতে চাই। দর্শক, আরো খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান। যুক্ত হচ্ছি আমরা তার সঙ্গে। মোহাইমিন, ইতোমধ্যে তো আলোচনার জন্য প্রতিনিধি দল সচিবালয়ে পৌঁছেছেন। এখন শিক্ষকদের আজকে কি কর্মসূচি রয়েছে আর তারা কি বলছেন জানাবেন। ধন্যবাদ নাফিসা আপনাকে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি শাহবাগের চারুকলা অনুষদের ঠিক সামনে। এখানে কিন্তু প্রায় 10 দিন যাবত অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা এবং 3 দিন যাবত এখানেই আছেন এবং তার আগে কিন্তু 7 দিন তারা ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। আজকে কিন্তু ঠিক 2টা বাজে তাদের আলটিমেটামের বেঁধে দেওয়ার সময় শেষ হয়েছে এবং তারপর যেটি জানতে পেরেছি আমরা, এখানকার একটি প্রতিনিধি দল কিন্তু গিয়ে পৌঁছেছে সচিবালয়ে এবং সেখানে কিন্তু আলোচনা চলছে আসলে ইবতেদায়ী মাদ্রাসাকে কিভাবে জাতীয়করণ করা যায় সেই বিষয়গুলো নিয়ে। এবং এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে থাকা সেই টিম কিন্তু এসে পৌঁছবেন এবং তারা কিন্তু ব্রিফ করবে। যতটুকু জানতে পেরেছি আমরা যে যদি জাতীয়করণের দাবি আজকের মধ্যে মানা না হয় তাহলে সারা দেশে কিন্তু তারা কঠোর কর্মসূচি দিতে পারে বলে জানিয়েছেন। এবং একটি বড় বিষয় হচ্ছে যে ইবতেদায়ী শিক্ষকরা কিন্তু যারা সকাল থেকে এখানে অবস্থান করছিলেন, বিগত 10 দিন ধরে থাকার কারণে কিন্তু প্রায় বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন, যাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের কিন্তু জাতীয়করণের দাবির পাশাপাশি প্রায় 6টি দাবি রয়েছে। দাবিগুলো আমি আপনাদের জানাতে চাই। প্রথম দাবিটি ছিল হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসার একটি আলাদা নীতিমালা থাকতে হবে, এছাড়াও মাদ্রাসাগুলোর বোর্ড কর্তৃক কোড নম্বর থাকতে হবে এবং সেই সাথে কিন্তু তাদের বেতন ভাতা ও স্বীকৃতির যে 2025 নীতিমালা রয়েছে তার অনুমোদন দিতে হবে এবং একই সাথে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের মতো তাদের অফিস সহায়ক সহ আরেকটি বড় দাবি ছিল যে প্রাক প্রাথমিক শ্রেণী খোলার অনুমোদন দিতে হবে। অর্থাৎ এই দাবিগুলো নিয়ে তারা এখানে অবস্থান করছিলেন। তারা কিন্তু এর আগে একবার চেষ্টা করেছিলেন প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার, তখন কিন্তু পুলিশের বাধার মুখে তারা পড়েন এবং সেখানে কিন্তু তাদের উপরে জলকামান সহ বেশ কিছু বিষয়ে বাধা দেওয়া হয় এবং এই কারণে কিন্তু এটাও জানিয়েছেন যে আজকের মধ্যে তাদের এটাও জানাতে হবে যে কবে নাগাদ তাদেরকে শাস্তি দেওয়া হবে যারা হচ্ছে সেদিন হামলার সাথে জড়িত ছিল। তো এই যে শাহবাগে তারা অবস্থান করছেন এখান থেকে নাফিসা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।
মোহাইমিন, আপনাকে ধন্যবাদ। 7 কলেজের দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি নির্ধারণে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র এবং তথ্য উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন শিক্ষার্থীদের প্রতিনিধিরা। দুপুর 12:30টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে বৈঠক শুরু হয়। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বিচার ও পদত্যাগের দাবি করেন তারা। নীলক্ষেত এলাকায় শিক্ষার্থীদের উপর হামলা চালানো পুলিশ সদস্যদের প্রত্যাহারের দাবিও জানানো হয়। দেয়া হয় 24 ঘন্টার আলটিমেটাম। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করা সহ 6 দফা দাবিও জানান শিক্ষার্থীরা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarBD.com-এ। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। সুষ্ঠু নির্বাচন করতে সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে, জানিয়েছেন সিইসি AMM নাসির উদ্দিন। আর ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সব রকম সহায়তা করা হবে। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে সাক্ষাৎ করেন দুজন। পরে সিইসি বলেন, সংস্কারের জন্য কম সময় পাওয়া যাচ্ছে। সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে। ইসি স্বাধীনতায় যেন হস্তক্ষেপ না করা হয় সে বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের কাছে তুলে ধরেছেন বলেও তিনি জানিয়েছেন। Election Commissioner what the European Union can do to support him and Bangladesh at this extremely important moment. আমাদের যে কমিটমেন্ট যে ফর এ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন, সেটা অ্যাচিভ করার জন্য, ডেলিভার করার জন্য আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে আগাচ্ছি। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ব্রাজিল, এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আমির খসরু বলেন, বৈঠকে দুই দেশের নানান সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন নিয়ে কথা হচ্ছে, তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে, এখন তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে। রেড মিট তারা এক্সপোর্ট করতে চায়, তারা এখানে ওয়্যার হাউস করতে চায়। বাংলাদেশে তো রেড মিটের একটা, আমাদের যদিও বা আমাদের দেশে গরু গবাদি পশু খুব ভালো করছে, কিন্তু তারপরে আমাদের এই যে মাথা পিছু রেড মিটের কনজামশন তো কম, কারণ এত বেশি দাম যে সাধারণ মানুষ তো এটা অ্যাফোর্ড করতে পারে না। তো তারা চিন্তা করছে, প্ল্যান করছে বাংলাদেশে তারা ওয়্যার হাউস করে, স্টোরেজ করে বড় আকারে এখানে মাংস রপ্তানি করতে পারবে কিনা সম্ভাবনা দেখছে। আমি এই
চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। টঙ্গীর তুরাগ তীরে এগিয়ে চলছে বিশ্ব ইজতেমার শেষ প্রস্তুতি। ময়দানের উত্তর পশ্চিমে তৈরি হয়েছে বয়ান মঞ্চ, আর এরই মধ্যে প্রায় শতভাগ কাজ শেষ। শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে ইজতেমার প্রথম পর্ব। পুলিশ জানিয়েছে 14 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্বে অংশ নেবেন সাতপন্থীরা। আইন শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শীত উপেক্ষা করে স্থানীয় মুসল্লি ও স্বেচ্ছাসেবকরা মাঠ তৈরির কাজে দিন রাত পরিশ্রম করছেন। কেউ শামিয়ানা টানাচ্ছেন, কেউ বিদ্যুতের কাজ করছেন, কেউ আবার ময়দান পরিষ্কারে ব্যস্ত। এছাড়া তুরাগ নদীর ওপর মুসল্লিদের সুবিধায় পন্টন তৈরি করেছে সেনাবাহিনী। ইজতেমার ময়দানের 90% প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। এবারের ইজতেমায় দেশ বিদেশ থেকে প্রচুর মুসল্লির সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ময়দান পরিপূর্ণভাবে তৈরি করা হয়েছে। ময়দানের কাজগুলো আংশিক বাকি আছে, আজকে দিনের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে। মুসল্লি ভাইরা যাতে সুন্দরভাবে বয়ান শুনতে পারে, এজন্য আলহামদুলিল্লাহ সাউন্ড কোয়ালিটিও সবটা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সুচারুরূপে শেষ হয়েছে। 2 পর্বে হবে, এই জন্য 30, 31, 1, 2 ওই 1 তারিখে দোয়া হয়ে যাবে, আবার 2 তারিখে বন্ধ হয়ে যাবে, পরিষ্কার হবে, আবার 3 তারিখে আবার আরম্ভ হবে। আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা তাবলীগের নিয়ম, এটা আমরা কোনো বেতনে কাজ করি না, নিজেরা সব কাজ করি। ইজতেমাকে কেন্দ্র করে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তায় কাজ করছেন। নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র্যাব, পুলিশ, বিজিবি তারা থাকবে। এরপরে সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী তারা যে কোনো ঝুঁকি মাথায় রেখে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা। পুলিশ জানিয়েছে দ্বিতীয় পর্বে অংশ নেবেন সাতপন্থীরা। প্রথম পর্ব 2 ভাগে শেষ হয়ে যাবে, আর পরবর্তী মাওলানা সাদ অনুসারী যারা, তাদেরটা 14 তারিখ শুরু হয়ে 16 তারিখে আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। ধর্মীয় এই বিশাল সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ করতে তাবলিগ জামাতের দুপক্ষের বিভাজন মিটিয়ে সমঝোতার আহ্বান জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। সামনেই আসছে ভাষার মাস, শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। হাতে আছে মাত্র কয়েকদিন, আর তাই স্টল আর প্যাভিলিয়ন নির্মাণ ঘিরে ব্যস্ত সবাই। নানা কারুকাজে সাজানো হচ্ছে এবারের মেলা প্রাঙ্গণ। এবারে স্টলের নির্মাণ শৈলী থেকে শুরু করে পুরো মেলা জুড়েই থাকবে জুলাই বিপ্লবের আবহ। প্রত্যাশা, নতুন বছরে নতুন মাত্রা পাবে এবারের বইমেলা। সুকন্যা আমিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাতাসে ভাসছে নতুন বইয়ের সুবাস। রঙিন মলাটে পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে গল্প, কবিতা, উপন্যাস। যাকে স্বাগত জানাতেই বাংলা একাডেমির চিরচেনা আয়োজন অমর একুশে বইমেলা। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই প্রতিপাদ্যে পাঠক, লেখক আর প্রকাশকের প্রত্যাশা দিয়েই শুরু হবে বইমেলা 2025-এর আসর। বাকি নেই খুব বেশি দিন, তাই তো সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমি প্রাঙ্গণ জুড়ে কেবলই ব্যস্ততা। চলছে নানা রকম নির্মাণযোগ্য। বরাবরের মতোই প্রথিত যশাদের পাশাপাশি তরুণ লেখকদের প্রাধান্য থাকবে এবারের বইমেলায়। সব মিলিয়ে প্রাণের মেলা শুরুর অপেক্ষায় পাঠক, লেখক আর প্রকাশক। সারা বছর যে রিসার্চফুল কাজগুলো করি অথবা গবেষণাধর্মী যে কাজগুলো করি কিংবা যে প্রিপারেশনই নাই, বইমেলাকে কেন্দ্র করে কিন্তু আলাদা একটা আয়োজন থাকে। আমরা বিভিন্ন রকম মতের মানুষ, কিন্তু বইকে ঘিরে আমরা সবাই যেন একটা মত আমাদের তৈরি হয় যে আমরা সবাই বইপ্রেমী মানুষ। কেবল লেখক, পাঠক, প্রকাশকদেরই নয়, বইমেলার সাথে হৃদ্যতা জমে নির্মাণ শ্রমিকদেরও। গুণী জ্ঞানী লোক এখানে আয়োজন করছে, মেলার আয়োজন করছে, তাদের স্টল আছে। হ্যাঁ,
তাদের কাজ করে দিতে পারে আমি নিজেকে ধন্য মনে করি। যখন কেউ বলে স্টোর সুন্দর হয়েছে তখন আমাদের ভালো লাগে। 15 বছর ধরে কাজ করি, বই মেলায় ভালো বই লেখক দেখি, পাঠক দেখি, এই জন্যই আমাদের খুব ভালো লাগে। এবারের মেলায় সাজসজ্জায় থাকবে গণ অভ্যুত্থানের ছাপ। এছাড়াও শিশু কর্নার, নতুন বই উন্মোচন মঞ্চ, লেখক বলছি মঞ্চ, লিটল ম্যাগাজিন সহ থাকবে অন্যান্য আয়োজন। বইমেলার ছত্রে ছত্রে এবার গণ অভ্যুত্থানের চেতনাটি বলবৎ থাকবে। 3টি কালার আমরা চুজ করেছি, লাল, কালো এবং সাদা। লাল হচ্ছে বিপ্লবের প্রতীক, কালো হচ্ছে শোকের প্রতীক এবং সাদা হচ্ছে শান্তির প্রতীক। যথাসময়ে শেষ হবে মেলা প্রস্তুতির কাজ। সুসজ্জিত মেলা প্রাঙ্গণে থাকবে মত ও তথ্য প্রকাশের স্বাধীনতা, এমনটাই প্রত্যাশা অমর 21 গ্রন্থমেলা কমিটির। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এবার অর্থ বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 228তম উপশাখার কার্যক্রম শুরু করেছে। প্রধান অতিথি হিসেবে উপশাখাটি উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আখতার। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামীম উদ্দিন খান ও প্রো ভিসি অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম। স্মার্ট ও স্বাস্থ্যকর রান্নার সমাধানে বাজারে এলো স্যামসাং এর 6টি মাইক্রোওয়েভ ওভেন। কুক হেলদি, লিভ স্মার্ট এই স্লোগানে বাজারে আসা স্যামসাং এর এই নতুন ওভেনগুলোতে স্বাস্থ্যসম্মত উপায়ে রান্নার উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। এই উপলক্ষে সোমবার রাজধানীর আমারি ঢাকা হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে স্যামসাং। আয়োজনে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর জাংমিন জং এবং স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ডাইরেক্টর ও হেড অফ বিজনেস শাহরিয়ার বিন লুৎফর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে নিরাপদে দক্ষিণ গাজা থেকে উত্তর গাজায় পাড়ি জমালো 3 লক্ষাধিক মানুষ। তবে বাড়ি ফিরে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই খুঁজে পাচ্ছেন না তারা। এরই মধ্যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এমনটাই জানিয়েছে রয়টার্স। আর অন্যদিকে আবারও নিজেদের সামরিক শক্তির জানান দিতে বড় ধরনের মহড়া চালিয়েছে ইরান। দীর্ঘ সময় রক্তপাতের পর মিলেছে সাময়িক শান্তি। গাজার উত্তরাঞ্চলের দিকে ছুটে চলছেন লাখ লাখ মানুষ। এরই মধ্যে প্রায় 3 লক্ষাধিক মানুষ উত্তর গাজায় ফিরেছে। গাজা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এ তথ্য। তবে দীর্ঘ সময় পর বাড়ি ফিরে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই পাচ্ছে না বাসিন্দারা। ভবিষ্যৎ নিয়েও সন্দিহান সিংহভাগ গাজাবাসী। তবুও নিজ ভূখণ্ডে পা রাখতে পেরেই অনেকে ফেলছেন স্বস্তির নিঃশ্বাস। এটা এক অবর্ণনীয় অনুভূতি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমরা আমাদের জন্মভূমিতে ফিরে যেতে পারছি। গত 10 মাসেরও বেশি সময় ধরে নানা ধরনের কষ্ট সহ্য করেছি। গাজার প্রতিটি জায়গা গল্প ধারণ করেছে আমাদের, আর প্রতিটি গল্পই দুঃখ ও যন্ত্রণায় ভরা। এরই মধ্যে সোমবার 3টি ইসরায়েলি ও মার্কিন সূত্রের বরাতে এক্সিওস জানিয়েছে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পরিকল্পনা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এদিকে নিজেদের শতাধিক হেলিকপ্টার, সাজোয়া যান ও ড্রোন নিয়ে রোববার বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে ইরান। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বাহিনীর প্রস্তুতি বাড়ানোই এই মহড়ার উদ্দেশ্য বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে খেলার খবর। অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে 10 উইকেটে হারানোর পরও বিদায় বাংলাদেশের। বৃষ্টি বিঘ্নিত 13 ওভারে নেমে আসা ম্যাচে টসে জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে পাঠায় জুনিয়র টাইগ্রেসরা। নিশি আনিসার নিয়ন্ত্রিত বোলিংয়ে 6 উইকেটে 54 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। আর এর জবাব দিতে নেমে বাংলাদেশের 2 ওপেনার ফাহমিদা ছোয়া ও জুয়াইরিয়া ফেরদৌসের কাছে পাত্তাই পায়নি ক্যারিবীয় বোলাররা।
সোহা অপরাজিত 14 আর জুয়াইরিয়া 25 রান থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এর আগে সুপার 6-এর প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল বাংলার মেয়েরা, তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিল শুধুই নিয়ম রক্ষার ম্যাচ। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে।